আপনার কি কখনো এইটা মনে হইছে যেই ভারতীয় উপমহাদেশে মুঘলদের মতন মুসলিম সুলতান শত শত বছর ধরে শাসন করলো, সেই ভারত আজকে কিভাবে একটা হিন্দু দেশে পরিণত হচ্ছে? বাংলাদেশে ধর্মীয় ট্যাগে যখন কোনো ব্যক্তির কতল হয়, বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে টক শোতে ভারতে এইটা নিয়ে গণহারে আলোচনা চলে। অথচ বাংলাদেশ থেকে যখন জিজ্ঞেস করা হয় আপনাদের দেশে যখন হিন্দুদের হাতে মুসলিমরা মরে, এইটা নিয়ে কোনো বলিউড সেলিব্রিটি ইনস্টাগ্রামে পোস্ট কেন দেন না, ওই পাশ থেকে হয়তো কোনো উত্তর আর পাওয়া যায় না। হ্যাঁ, হিন্দুত্বা বা হিন্দুত্ব এবং ভারত বা ইন্ডিয়া এখন একই সূত্রে গাঁথা। আপনার মনে হইতে পারে হ্যাঁ, ইরানও তো একটা মুসলিম দেশ, তো ভারত যদি হিন্দু দেশ হয় সমস্যাটা কোন জায়গায়? তাত্ত্বিকভাবে বলতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু ইরানের ক্ষেত্রে সাংবিধানিকভাবেই তারা 1979 সালের পর থেকে থিওক্রেসি বা ধর্ম শাসনে চলে, যেটা মূলত শরিয়া লকে বেইজ করে গড়ে ওঠে। ভারতের ক্ষেত্রে কিন্তু এমনটা না, তারা কিন্তু তাদের সংবিধান অনুযায়ী কোনো হিন্দু জাতি না, বরং সাংবিধানিকভাবে তাদের সেকুলার বা নিরপেক্ষ একটা দেশ হওয়ার কথা, যেইটা তাদের সংবিধানের আর্টিকেল 25 থেকে 28-এ বলা। বর্তমানে যে বাস্তবতা ভিন্ন এটা আমরা সবাই জানি। এই ব্যাপারটা কিন্তু একদিনে হয় নাই। মোদি জাস্ট ক্ষমতায় আসলো, পুরা ভারত হঠাৎ হিন্দুত্ববাদে পরিণত হইল, জিনিসটা এইরকম না। এইটার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। বিশিষ্ট ইতালীয় দার্শনিক অ্যান্টোনিও গ্রামশির কথা আপনারা জানেন। তার দার্শনিক আইডিয়া এই ব্যাপারটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে, যেটা পরবর্তীতে ভিডিওতে বোঝানো হবে। যারা গ্রামশিকে চিনেন না তাদের জন্য বলি, উনি হইতেছেন আধুনিক ফিলোসফারদের মধ্যে প্রথমদের একজন, যিনি বলছিলেন ফিজিক্যাল ফোর্স বা শারীরিক শক্তি প্রয়োগ করা ছাড়াও মানুষের উপরে পাওয়ার বা ক্ষমতা খাটানো যায়। এই গ্রামসি কিন্তু ছিলেন জোসেফ স্টালিনের সময়কার দার্শনিক। উনি এতই সেরা ছিলেন যে উনাকে যখন জেলে ভরার জন্য ট্রায়ালে নেওয়া হয়েছে, মুসোলিনির চিফ প্রসিকিউটর বলছিলেন ফর 20 ইয়ার্স উই মাস্ট স্টপ দিস ব্রেন ফ্রম ফাংশনিং। মুসোলিনির মতন একনায়কও গ্রামসি আর তার আইডিয়াকে এত ভয় পাইতো। তো চলেন ভারতীয় হিন্দুত্ববাদ বা হিন্দুত্ব বিষয়ে আলোচনা শুরু করা যাক। ভিডিওর একেবারে ভিতরে ঢোকার আগে বলি, প্রতি বছরই বাংলাদেশ থেকে প্রায় লাখখানেক শিক্ষার্থী ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ সহ অস্ট্রেলিয়া, চীন, জাপান আরো নানা দেশে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা প্রপার গাইডলাইনটা পায় না, আর এই কারণে পুরো প্রসেসটা ঠিক মতন কমপ্লিট করতে পারে না। এক তো তাদের জীবনের মূল্যবান একটা সময় এখানে চলে গেল, সাথে জীবনের অন্যতম বড় একটা ডিসিশন নিতে তারা ভুল যখন করলো, ওরা ডিপ্রেসড হয়ে যায়। বিদেশে পড়তে যাইতে চায় এমন স্টুডেন্টদের এই সমস্যার সমাধানের জন্যই আছে অ্যাব্রড ইনকোয়ারি। তাদের অ্যাপটা খুবই সুন্দর আর সাজানো গোছানো। পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনেকগুলা ভাষায় শিক্ষার্থীরা জানতে পারবে কোন দেশের কোন ইউনিভার্সিটি তার রেজাল্ট অনুযায়ী পারফেক্ট হবে, কোন দেশে কোন স্কলারশিপ আছে, কিভাবে একটা স্টেটমেন্ট লিখতে হয়, কিভাবে কাভার লেটারটা লিখতে হয়, এই ব্যাপারগুলোর আইডিয়া পাবে। অ্যাপ্লাই শুরু করার ডেট কবে, ডেডলাইন কবে, এইগুলো তো অ্যাজ ইউজুয়াল আছে। এআই ফিচারে ভরা এই অ্যাপে স্টুডেন্টরা রিসার্চ টপিক সিলেক্ট করা থেকে শুরু করে স্কলারশিপ পাওয়ার গাইডলাইন, মেন্টরদের সাথে সরাসরি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, এই সব কিছুই পেয়ে যায়। দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন চ্যাট সাপোর্ট থাকতেছে। যেমন এখন দেখতেছেন আমি নিজেই একটা চ্যাট ইনকোয়ারি করতেছি জাস্ট দেখার জন্য যে আমার এখানে রিপ্লাইটা কেমন আসে। এখন আপনারা সেটা স্ক্রিনে দেখতেছেন। এইটা জাস্ট একটা অ্যাপ, ঠিক আছে, কিন্তু এটা একাই 100। বিদেশে পড়তে যাওয়ার জন্য আপনি নিজেকে একদম প্রিপেয়ার করে ফেলতে পারবেন এই অ্যাপের মাধ্যমেই। অ্যান্ড আরো বড় কথা, অ্যাপটা টোটালি ফ্রি। আমি কমেন্ট বক্স আর ডেসক্রিপশনে এইটার লিংক দিয়ে রাখছি। গুগলের প্লে স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনাদের সরাসরি কথা বলার ইচ্ছা হয়, আপনারা চলে যেতে পারেন ঢাকার গুলশানে তাদের অফিসে, সাথে নেদারল্যান্ডসেও তাদের অফিস আছে। দুই অফিসের ঠিকানাই এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। আর দেরি করবেন না, কমেন্ট বক্সে থাকা লিংক থেকে সরাসরি তাদের অ্যাপ ভিজিট করুন। এইবার মূল আলোচনায় ফেরত আসি। যখন কোনো মানুষ এক্সট্রিম আচরণ করে, একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে একদম মাই ডাকাইটা শেষ করে ফেলবে, মানুষের এইরকম আচরণের পিছনে থাকে কোনো একটা বিষয় বা ইস্যুতে অনেক দিনের বা অনেক বছরের পুরাতন একটা ফ্রাস্ট্রেশন বা হতাশা। আপনারা যদি ব্রিটিশ শাসনের ঠিক আগের ভারতবর্ষের দিকে তাকান, মোটামুটি 13 শতাব্দীর দিকে মুসলমানরা শাসন করা শুরু করছিল এই ভারতীয় উপমহাদেশে, যেটা ব্রিটিশদের শাসনের আগ পর্যন্তও কিন্তু ছিল। দিল্লি আর উত্তর ভারতের অনেক অংশে কুতুবউদ্দিন আইবেক শুরু করেন দিল্লি সুলতানদের শাসন। বাংলা, বিহারে মুসলিম শাসন শুরু করেন আমার আপনার প্রিয় শাসক, নিজের বাপের নাম ভুইলা গেলেও যার নাম আমরা জীবনেও কোনোদিন ভুলবো না, সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এরপরে 16 থেকে 17 শতাব্দী আসলো, মুঘলরা তাদের শাসন আরো বাড়াইলো।
কয়েকশো বছর তারাও শাসন করে। বাবর, আকবর, শাহজাহান, তাদের নাম তো আপনারা ভুরি ভুরি শুনছেন। সব মিলায় মনে করেন মুঘলদের একদম পিক টাইমে তারা মডার্ন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি আফগানিস্তানের কিছু অংশ শাসন করছে। দিল্লির সুলতানরা আর রিজিওনাল অর্থাৎ এলাকা ভিত্তিক সুলতানরা উত্তর ভারতের অনেক অংশ, বাংলা, ডেকান, গুজরাট, মালুয়া, জনপুর, কাশ্মীরের মতো অনেক অঞ্চল তারা শাসন করে। কিন্তু আপনি তখন এই বক্স, এই অঞ্চলটার ভিতরে কতজন মানুষ কোন ধর্ম অনুসরণ করে এইটা যদি একটু দেখেন, এখনকার মতন অফিসিয়াল অ্যানালিসিস না থাকলেও তখনকার সময়ে 100 জনে 80 জন হিন্দু মানুষ ছিল। 80% হিন্দু থাকার কথাটা অনেকেই বলেন। তার মানে কি, মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মের মানুষ, কিন্তু তাদেরকে যারা শাসন করেন তাদের ধর্ম আবার ইসলাম। এইটা কিন্তু মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন জন্ম দেয়। তারপরেও তারা যদি শত শত বছর ধরে শাসন করে, এইটার কথা তো আর বললামই না। ওই সময় অনেক হিন্দু রাজা আর জমিদার টাইপের এলিটরা মুসলিম শাসকদের কারণে বিভিন্ন জায়গায় তাদের সার্বভৌমত্ব হারায়। দিল্লি সুলতানদের শাসনামলে অনেক মন্দির ভাঙা হয়, অনেক মন্দিরকে কনভার্ট করে অন্য কিছু বানায় ফেলা হয়। যেমন কাশী বিশ্বনাথ মন্দির কয়েকবার ভাঙা করা হয়। আওরঙ্গজেবের সময় এটা একদম শেষ করে দেওয়া হয় আর এইটার সামনে জ্ঞানবাপী মসজিদ বানানো হয়। কিছু শাসক যেমন আওরঙ্গজেব, উনি আবার জিজিয়া কর আরোপ করেন, যেটা হইতেছে যারা মুসলিম না তাদের উপরে এক প্রকারের ট্যাক্স। আদালত বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় ইসলামিক বা পার্সিয়ান কালচার বা সংস্কৃতি প্রাধান্য পায়। সবকিছু মিলায়ে হিন্দুদের জন্য একটা ফ্রাস্ট্রেশনের জায়গা অবশ্যই ছিল। আমি বলতেছি না যে সব মুসলিম শাসক এইরকম করছে, তবে এক এক শাসকের শাসনামল এক এক রকম ছিল। এর মধ্যে আবার আসছে ব্রিটিশরা। ওরা এসে আরোপ করলো ওয়েস্টার্ন পলিসি, পশ্চিমা নীতিমালা। শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ওয়েস্টার্নাইজ বানায় ফেললো। ইংরেজি শিখাই লাগবে, নাইলে চাকরি হবে না। খ্রিস্টান মিশনারি অ্যাক্টিভিটি বাড়ানো শুরু করলো। জনে জনে মানুষকে ধরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা শুরু হয়ে গেছিল। 1863 সালের রিলিজিয়াস এন্ডাউমেন্ট অ্যাক্টের মাধ্যমে মন্দির এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এবং ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় তত্ত্বাবধান চালু করা হয়। মানে মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান এইগুলা ব্রিটিশরা সরকার হিসেবে পরিচালনা করবে। একই সাথে সতীদাহের মতন একটা সামাজিক প্রথা ছিল। যেমনটা আপনারা জানেন, স্বামীর মৃত্যুর পরে তার যে বিধবা স্ত্রী থাকবে তাকে সহমরণে বাধ্য করা হইতো। এইটাকে বাতিল করে সামাজিক সংস্কার আনা হয়। উপর থেকে যদি দেখেন আপনার কাছে মনে হবে এটা তো ঠিক কাজই করছে। এই ধরনের পরিবর্তন প্রগতিশীল, এগুলা মানবিক। আপনি একজন মানুষ হয়ে থাকলে একজন জীবিত বউকে তার স্বামীর চিতায় জ্বলতে দেখতে দিতে পারেন না। তবে অনেক রক্ষণশীল হিন্দু গোষ্ঠী এইটাকে ইতিবাচকভাবে নেয় নাই। তাদের কাছে ছিল ঠিক আছে, আপনারা অনেক সংস্কার করতেছেন, কিন্তু এইটা আমাদের ধর্মীয় রীতিনীতি আর স্বায়ত্ত শাসনের উপরে বহিরাগত মানুষের হস্তক্ষেপ। আপনি বাইরে থেকে আসছেন, আপনি একজন ব্রিটিশ, আপনি কে আমাদের ধর্মীয় রীতিনীতি সংস্কার করার? এর মধ্যে আবার 1906 সালে মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষা করার জন্য গঠন করা হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ। হিন্দুরা ভাবতে থাকে মুসলিমদের স্বার্থ রক্ষা হইতেছে, ব্রিটিশরা মানুষদেরকে খ্রিস্টান বানাইতেছে, তাইলে ভাই আমাদের স্বার্থটা কে রক্ষা করবে? ওদের মধ্যে ইনসিকিউরিটির জন্ম হইতে থাকে। এর মধ্যে বিনায়ক দামোদর সাভারকারের নাম আসে। উনি 1923 সালে একটা বই লিখেন, নাম হিন্দুত্বা, হু ইজ আ হিন্দু। ব্রিটিশরা তাকে জেলে বন্দি রাখছিল, ওই সময় উনি বইটা লেখেন। তবে এই বইটাকেই আধুনিক হিন্দু জাতীয়তাবাদের সবচেয়ে প্রভাবশালী কাজ হিসেবে দেখা হয়। সাভারকার এখানে স্পষ্ট বলেন, হিন্দু সমাজ নিজেদের মধ্যে জাত প্রথা কিংবা ভিতরে ভিতরে বিভাজনের কারণে নিজেরাই দুর্বল হয়ে আছে। ওদের রাজনৈতিক আর সাংস্কৃতিক ঐক্য দরকার। হিন্দুরা যে একটা অভিন্ন জাতি, আর তাদেরকে একসাথে হয়ে তাদের নিজেদের ভূমি মানে এইখানে ইন্ডিয়াকে বোঝানো হইতেছে, এইটা বহিরাগতদের হাত থেকে রক্ষা করতে হবে। যেমন মুসলমান বা খ্রিস্টান, ব্রিটিশরা এই আহ্বান উনি জানান। উনি হিন্দুদের মিলিটারাইজেশন বা সামরিকীকরণেরও পক্ষে ছিলেন, মানে সবাইকে অস্ত্র হাতে নিতে হবে। ওনার লেখায় সহিংসতার ছাপ ছিল। তবে 2014 সালের আগ পর্যন্ত এই সাভারকারকে বেশি কেউ মানুষ হয়তো চিনত না। তবে 2014-তে নরেন্দ্র মোদীর শাসন শুরু হওয়ার পর থেকে এই লোকটাই হয়ে যায় একজন ন্যাশনাল আইকন। সাভারকারের এই বইটা লেখার মাত্র 2 বছর পর অর্থাৎ 1925 সালে তারই আইডিয়াটাকে সাংগঠনিক রূপ দিতে ডক্টর কেশব বালিরাম হেজওয়ারের নেতৃত্বে গঠন করা হয় একটা অর্গানাইজেশন যার নাম RSS। পূর্ণ নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এইটা বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ভলান্টারি অর্গানাইজেশন, যেখানে কিনা কয়েক মিলিয়ন সদস্য আছে, প্রায় 40 লক্ষেরও বেশি, আর তাদের 83,000-এরও বেশি শাখা আছে। বর্তমান ভারতীয় হিন্দুত্ববাদের পেছনে যদি কোনো একক অর্গানাইজেশনের সবচেয়ে বড় ভূমিকা থেকে থাকে, এইটা এই RSS এর। এখনকার ভারতের
টপ যে নেতাদের দেখেন যেমন নরেন্দ্র মোদী বা অমিত শাহ ইনারা সহ আরো অনেকেই কিন্তু এই আরএসএস এর মেম্বার ছিলেন। বছরের পর বছর এই আরএসএস ভারতের পলিটিক্স বলেন, সিভিল সোসাইটি বলেন, সব জায়গায় নাক গলাইছে। আর এই যে পদ্ধতিটা, এইটাকে বর্ণনা করা হয় ফিলোসোফার গ্রামশির ওয়ার অফ পজিশন আইডিয়াটা দিয়ে। গ্রামশি রাজনীতিকে বোঝাইতে দুইটা আইডিয়ার কথা বলেন, এক ওয়ার অফ মুভমেন্ট, দুই ওয়ার অফ পজিশন। যেমন ধরেন বাংলাদেশে হঠাৎ মুক্তি সংগ্রাম হইল, কিংবা ২৪-এর গণ আন্দোলন হইল, বা হঠাৎ করে কোনো সামরিক অভ্যুত্থান হইল, কু হইল, এক ঝটকায় রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা, এইটাকেই বলা হয় ওয়ার অফ মুভমেন্ট। আর ওয়ার অফ পজিশন হইতেছে আস্তে আস্তে সমাজের ভিতরে শক্তিশালী একটা প্রভাব তৈরি করা। আমি রাষ্ট্র ক্ষমতা আগে দখল করতে যাব না, শিক্ষা, সংস্কৃতি, মিডিয়া, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এইসব জায়গায় অনেক দিন ধরে আমি প্রভাব বিস্তার করব, যাতে সমাজের সাধারণ মানুষ একটা নির্দিষ্ট আদর্শকে এইটাই তো জেনারেল, এইটাই তো হওয়া উচিত, এইটাই তো সাধারণ, এইরকম ধইরা নেয়। অ্যান্ড এইটার উপরে বেস করেই আমার রাজনৈতিক ক্ষমতা দখল অনেক সহজ হয়ে যায়। গ্রামশির মতে আপনি আধুনিক সমাজ যদি চিন্তা করেন, ওয়ার অফ মুভমেন্টের চেয়ে ওয়ার অফ পজিশন অনেক বেশি ইফেক্টিভ বা কার্যকর হয়, কারণ এইখানে মানুষের চিন্তা আর বিশ্বাসই হচ্ছে মূল যুদ্ধক্ষেত্র। আর উনার কথাটা যে আসলেই সত্য, এটা আরএসএস এর অ্যাক্টিভিটিতে দেখা যায়। ১৯৪৯ সালের পর থেকে এই আরএসএস অনেক বেশি শক্তিশালী হইতে শুরু করে এবং তাদের নেটওয়ার্ক বড় করতে থাকে। শুরুর দিকে স্বাধীনতা আন্দোলনের সময় এই সংগঠনটা একটু সাইডে ছিল, সাইড লাইনে ছিল। এর উপরে ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে যখন মারা হয়, অনেক দিক থেকে নিষেধাজ্ঞা আসে, সব মিলায় কার্যক্রম একটু স্থবির হয়ে পড়ে। তবে এরপরে ওরা আবার ফুইলা ফাইপা ওঠে। এখনকার যে নরেন্দ্র মোদীর বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, এইটাকে বলা হয় আরএসএস এর রাজনৈতিক সন্তান বা পলিটিক্যাল অফস্প্রিং। কারণ আরএসএস এর সদস্যদের যে পলিটিক্যাল বা রাজনৈতিক একটা লক্ষ্য ছিল, সেইটা পূরণ করতেই এই বিজেপির উত্থান। এই যে এত কাহিনী বললাম, এর মাঝখানে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। ৪৭-এর দেশভাগ অনেক হিন্দুদের আরেকটা ফ্রাস্ট্রেশনের জায়গা। এই দেশভাগ কিন্তু অনেক হিন্দু এবং শিখদের মধ্যে হতাশার জন্ম দেয়। অনেকের মধ্যে এই ধারণা জন্মায় কংগ্রেস দেশভাগ রোধ করতে ব্যর্থ হয়েছে আর হিন্দুদের স্বার্থ যথেষ্টভাবে রক্ষা করা হয় নাই। ওরা ভাবতো কংগ্রেস রাজনৈতিক আলোচনায় মুসলিম লীগের দাবির কাছে তুলনামূলক বেশি ছাড় দিছে। এর মধ্যে পার্টিশনের সময় ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়, সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় ২০ লক্ষের বেশি মানুষ মারা যায়। সব মিলায় ইন্ডিয়ার হিন্দুদের মনোভাব তো বুঝতেছেন। এই সব মিলায়ে হিন্দুদের মধ্যে যে ইনসিকিউরিটির জন্ম নিছে, ওইটাকে কাজে লাগাইয়ে আরএসএস এর মতন সংগঠন আর তার নেতা যেমন মোহন ভাগবত এই ঘটনাকে ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে কল্পনা করার যুক্তির অংশ হিসেবে উপস্থাপন করে। কিন্তু এত কিছুর পরেও জানেন, ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, উনি কিন্তু ইন্ডিয়াকে একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই গড়তে চাইছিলেন। নেহেরুর নেতৃত্বে স্বাধীন ভারতের জাতীয় কল্পনায় কোনো রাষ্ট্র ধর্ম গ্রহণ করা হয় নাই, বরং ধর্মনিরপেক্ষতাকেই রাষ্ট্রের ভিত্তি হিসেবে বেছে নেওয়া হয়। তবে বর্তমান ভারত যে এর থেকে সম্পূর্ণ আলাদা, এটা তো আশা করি বুঝেনি সবাই। যাই হোক, গ্রামশি একটা আইডিয়া দিছিলেন হিস্টোরিক্যাল ব্লকের। কনসেপ্টটা যদি সহজভাবে বোঝাই, নেহেরুর আমলে ধর্মনিরপেক্ষতা, কংগ্রেস, সংবিধান, শিক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবকিছু মিলাই একটা কাঠামো বা হিস্টোরিক্যাল ব্লক তৈরি হয়েছিল। পরবর্তীতে এই আরএসএস আর বিজেপির নেতৃত্বে হিন্দুত্ববাদী শক্তিগুলা সেই ব্লককে চ্যালেঞ্জ করে ধীরে একটা নতুন হিস্টোরিক ব্লক নির্মাণের দিকে আগায় আসছে। পুরাতন হিস্টোরিক্যাল ব্লক বা কাঠামোটা নতুন হিস্টোরিক্যাল ব্লকের কাছে মাইর খাইছে। আর এইভাবেই হিন্দুত্ববাদ, যেটা শুরুতে শুধুমাত্র একটা বিশ্বাস ছিল, আস্তে আস্তে সেটা কমন সেন্সে পরিণত হয়েছে। এই ডেভেলপমেন্ট গুলোই কিন্তু পরবর্তীতে একটা ভিত তৈরি করে দিছে ১৯৯২ সালে ১৬ শতকে তৈরি সেই বাবরি মসজিদ ভেঙে ফেলার, যেটাকে অনেক হিন্দু এক্সট্রিমিস্ট ক্লেইম করে মুঘল শাসকরা নাকি সেই জায়গার মন্দির ভেঙে বানাইছিল। মার্ক তুলি, যিনি কিনা বিবিসির সাবেক ভারতীয় প্রতিনিধি ছিলেন, উনি এই ঘটনাকে হিন্দু ন্যাশনালিজমের উত্থানের ডিসাইসিভ পয়েন্ট বলে আখ্যা দিয়েছেন এবং বলছেন এটা স্বাধীনতার পরে বিজেপির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিজয়। এই ইভেন্টটা যে শুধু হিন্দু ন্যাশনালিজমকে শক্তিশালী করছে এমন না, বিজেপির যে পলিটিক্যাল বেজ আছে সেটাকে অনেক শক্তিশালী করছে। আর এইটা থেকে এরপরে একের পর এক অনেকগুলা ঘটনা ঘটছে, যার মধ্যে ২০০২ সালে গুজরাটের দাঙ্গা, ২০১৯ সালের আর্টিকেল 370 বাতিল করা আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রণয়ন করা, এইগুলো ধরতে পারেন এক একটা এক্সাম্পল এই শিফটটা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই যে ঘটনাগুলো ঘটছে অনেকগুলাকেই দেখানো হয়েছে হিন্দুরা ঐতিহাসিকভাবে অনেক অত্যাচারিত হয়েছে, এই যে মুসলিমদের হাতে, এই যে খ্রিস্টানদের হাতে। ঐতিহাসিকভাবে তাদের উপরে যেই জাতীয় অত্যাচার হয়েছে সেটার একটা সংশোধনী হিসেবে অতীতের অবিচারগুলা ঠিক করতে তারা নাকি এই কাজটা করছে। এন্ড এইটাকে এইভাবে তারা
জাস্টিফাইও করতেছে। এখন আসি এই সব কিছুতে নরেন্দ্র মোদীর অবস্থানটা কোন জায়গায়। দেখেন পুরো 90-এর দশক, 2000-এর দশক, পুরো সময়টায় অটল বিহারী বাজপেয়ী, এল.কে আদভানি, তাদের মতন নেতারা বলতো ঠিক আছে ইন্ডিয়ার অনেক বড় ইকোনমিক বুম দরকার, অর্থনৈতিকভাবে অনেক বড় হইতে হবে ভারতকে, কিন্তু এর সাথে হিন্দুত্ববাদকে ওরা ন্যাশনালাইজ করার চেষ্টা করে গেছে। আর মোদির নেতৃত্বে এটার 16 কলা পূর্ণ হয়েছে। একটা জিনিস দেখেন, 2014 সালে মোদি তো ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, তার আগে 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, আর তখন থেকে কিন্তু হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাইছেন। 2002 সালে যে গুজরাটের দাঙ্গা হয়েছিল, অনেকের মতে মোদি এই অ্যান্টি মুসলিম দাঙ্গা ঘটাইতে হেল্প করছিল। দাঙ্গাটা কি নিয়ে ছিল একটু যদি হালকা করে বলি, একটা ট্রেনে আগুন লাগে, 60 জন হিন্দু তীর্থযাত্রী মারা যান, মুসলমানদের উপরে দোষ আসে, দাঙ্গা শুরু হয়, আর দাঙ্গায় 1000-এর মতন মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই মুসলিম। এই ঘটনা নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। হিন্দুত্ববাদকে মোদী যে কিভাবে নির্বাচনে কাজে লাগায় সেটা দেখেন। 2014 সালের নির্বাচনী ক্যাম্পেইনে অমিত শাহ নরেন্দ্র মোদী বলছে ভারতকে একদম ইকোনমিক ডেভেলপমেন্ট করে উল্টায় ফেলবে, যেই প্রমিস করছিল অনেক কিছুই তারা রাখতে পারে নাই। তারপরেও 2019 সালের ইলেকশন ওরা জিতছে, তার কারণ বালাকোট, পুলওয়ামা অ্যাটাকগুলা যে হয়েছিল সেইগুলাকে কাজে লাগে তারা বুঝাইতে চাইছিল মুসলমানরা হিন্দুদের শত্রু, হিন্দুত্ববাদ যদি বিজেপির মাধ্যমে প্রতিষ্ঠা না পায় তাহলে পুরা ভারত বিপদের মুখে পড়বে। এন্ড এইটার মাধ্যমে একটা নতুন সোশ্যাল অর্ডার বানায় ফেলছে। আর এই কারণে গ্রামশির ভাষায় মোদিকে বলা যায় একজন অর্গানিক ইন্টেলেকচুয়াল। একজন অর্গানিক ইন্টেলেকচুয়াল হচ্ছেন সেই ধরনের চিন্তাশীল ব্যক্তি যিনি বাস্তব কার্যক্রমের ভিতরে সক্রিয়ভাবে যুক্ত থাকেন এবং সমাজকে মৌলিকভাবে বদলানোর যে একটা রাজনৈতিক উদ্যোগ সেইখানে নেতৃত্ব দেন। সাধারণত এই ধরনের লিডাররা সমাজের একেবারে ওয়ার্কিং ক্লাস প্রান্তিক পর্যায় থেকে উঠে আসে। এই চরিত্রটা কিন্তু চাওয়ালা মোদির সাথে খুব ভালোভাবে মিলা যায়। মোদির হিন্দুত্ববাদের ভারতে দুইটা জিনিস অনেক বেশি দেখা যাইতেছে। মুসলিমদের মতন মাইনরিটি কমিউনিটির উপরে আক্রমণ অনেক বাড়ছে। আরেকটা হচ্ছে ভারতীয় সমাজ ভায়োলেন্ট অ্যাক্টিভিটি, যেগুলো সহিংস আক্রমণাত্মক কার্যক্রম ছিল, সেগুলাকে একদম কমন সেন্স হিসেবে একসেপ্ট করে নিছে যে হ্যাঁ এগুলা হবে, মুসলিমদের উপর অত্যাচার হবেই। আর এইসবের কারণে মোদি হাজারো জনতার সামনে দাঁড়িয়ে কোনো ভয় ছাড়া বলতে পারে যে উই ওয়ার ন্যাশনালিস্টস, উই আর ন্যাশনালিস্ট অ্যান্ড উই উইল রিমেইন ন্যাশনালিস্টস। হিন্দুত্ববাদ কতটা শক্তিশালী হইলে ভারতে এই কথা একজন প্রধানমন্ত্রী পাবলিকলি বলতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা ছিল একটু পলিটিক্যাল তত্ত্বের সাথে ভারতীয় হিন্দুত্ববাদের প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলোকে একসাথে জোড়া লাগানোর একটা চেষ্টা। একটু অন্যরকম ছিল ভিডিওটা, আশা করি আপনাদের ভাল লাগছে। যারা একটু পলিটিক্যাল থিওরিটিক্যাল আলোচনা পছন্দ করেন তাদের জন্য ভালো লাগার কথা। এইরকম আরো ভিডিও হয়তো সামনে আসবে। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। ডিসেম্বরে সত্যি বলতে আমার একটু ভিডিও কম দেওয়া হয়েছে, তবে ইনশাল্লাহ এটা জানুয়ারিতে আমি পুষায় দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।